শুভ সকাল বন্ধুরা। আজ হলো 21 আগস্ট শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিকাশ দর হত্যাকাণ্ডে এসআইটি তদন্তের দাবিতে পাতারকান্দিতে প্রতিবাদ মিছিল, হাফিজ রশিদের বিরুদ্ধে মামলা, বিকাশ দর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত, ঘটনার নেপথ্যে থাকা সম্ভাব্য চক্রান্তের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার পাতারকান্দিতে বিশাল প্রতিবাদ মিছিল বের করে বিজেপি। পাশাপাশি করিমগঞ্জ লোকসভা আসনের প্রাক্তন কংগ্রেস প্রার্থী তথা আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে পাতারকান্দি থানায় লিখিত এজাহারও দায়ের করা হয়। বিজেপির পাতারকান্দি ও লুয়াইরপুয়া মণ্ডলের যৌথ উদ্যোগে আয়োজিত মিছিলে দলীয় নেতা কর্মী ও সমর্থক মিলিয়ে প্রায় 4 শতাধিক মানুষ অংশ নেন বলে আয়োজকদের দাবি। বিভিন্ন দাবি সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পাতারকান্দির রাজপথ। বাজারিছড়া জিপির ছাগলমুয়া গ্রামের বাসিন্দা স্থানীয় বিজেপি বুথ সভাপতি ও আরএসএস কর্মী বিকাশ দর গত 12 আগস্ট ফোনপে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। প্রায় 48 ঘন্টা পর বাজারিছড়া থানার যোগীছড়ার একটি পরিত্যক্ত ভবন থেকে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আব্দুল হক সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। মিছিল শেষে আন্দোলনকারীরা পাথারকান্দি সার্কল কার্যালয়ে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে 5 দফা দাবি সংবলিত স্মারকপত্র জমা দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের তত্ত্বাবধানে এসআইটি গঠন করে তদন্ত, পলাতক অভিযুক্ত ও সহযোগীদের গ্রেপ্তার, ফাস্ট ট্র্যাক আদালতে দ্রুত বিচার, বাজারিছড়া ছাগলমুয়া ও সীমান্তবর্তী এলাকায় স্থায়ী পুলিশ পিকেট এবং 24 ঘন্টা টহল। পাশাপাশি নিহতের পরিবারকে আর্থিক সহায়তা, পরিবারের একজনকে সরকারি চাকরি এবং নিরাপত্তার দাবিও জানানো হয়েছে। পরে আন্দোলনকারীরা পাথারকান্দি থানায় গিয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন। অভিযোগ, গত 16 আগস্ট তার ফেসবুক লাইভে বিকাশ দর হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি নিয়ে কিছু বক্তব্য দেওয়া হয়, যা আন্দোলনকারীদের মধ্যে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর হতে পারে। সংশ্লিষ্ট বক্তব্যের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে উদারবন্দের গুসাইপুর এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন কোডিনযুক্ত কাশির সিরাপ ও সাইকোট্রপিক মাদকদ্রব্য উদ্ধার করেছে কাছাড় পুলিশ। বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ লস্কর দোকানের কাছে অবস্থিত ওই গোডাউনে অভিযান চালানো হয়। জানা গেছে, অভিযানে টাস্কো প্লাস কোডিন কফ সিরাপের 42টি কার্টুন উদ্ধার করা হয়েছে। প্রতিটি কার্টনে 150টি করে মোট 6300 বোতল সিরাপ ছিল। পাশাপাশি ওয়েনরেক্স কোডিন কফ সিরাপের 80টি কার্টন উদ্ধার করা হয়। প্রতিটি কার্টনে 120টি করে মোট 9600 বোতল সিরাপ পাওয়া যায়। এছাড়াও 130টি স্ট্রিপে মোট 2600টি ট্রামাডোল ক্যাপসুল উদ্ধার করেছে পুলিশ। সব মিলিয়ে অভিযানে মোট 15,900 বোতল কোডিনযুক্ত কাশির সিরাপ এবং 2600টি ট্রামাডোল ক্যাপসুল বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। এই ঘটনায় শহুদ আহমেদ লস্কর নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি উদারবন্দের গুসাইপুর 2য় খণ্ডের হাপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে কাছাড় পুলিশ। পরবর্তী খবরটি হলো, বর্নিহাটে আসামের নম্বর প্লেট দেখে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ককে ফেরানোর অভিযোগ। মেঘালয়ের বর্নিহাট এলাকায় আসামের নম্বর প্লেট যুক্ত গাড়ি নিয়ে যাওয়ার সময় দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী মেঘালয়ের বর্নিহাট দিয়ে যাওয়ার সময় তার গাড়িতে থাকা আসামের নম্বর প্লেট নজরে আসে। এরপর তাকে সেখান থেকে ফিরে যেতে বলা হয় বলে অভিযোগ। তবে কারা তাকে বাধা দিয়েছিল, কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে এবং প্রকৃত কারণ কী তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে বিধায়ক বরাক উপত্যকার সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আপাতত বর্নিহাটের পরিবর্তে হাফলং হয়ে যাতায়াত করা তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেন তিনি। বিধায়কের এই বক্তব্যের পর বরাক উপত্যকায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রতিদিন বর্ণিহাট হয়ে যাতায়াতকারী সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয় সেজন্য সকল পক্ষকে শান্তি, সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে। আসাম ও মেঘালয় দুটি প্রতিবেশী রাজ্য। সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। তাই একটি ঘটনাকে কেন্দ্র করে যেন দুই রাজ্যের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি বা বিভাজনের পরিবেশ তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আসাম মেঘালয়ের দীর্ঘদিনের সম্প্রীতি ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। পরবর্তী খবরটি হল, শ্রীভূমিতে বড়সড় মাদক বিরোধী অভিযান, 4000 ইয়াবা বাজেয়াপ্ত, আটক এক। মাদক পাচারের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল শ্রীভূমি পুলিশ। মাদক বিরোধী অভিযানে 4000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শ্রীভূমি থানার আওতাধীন এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ইয়াবাগুলোর আনুমানিক বাজার মূল্য এবং কোথা থেকে এই বিপুল পরিমাণ মাদক আনা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। 4000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার নিঃসন্দেহে মাদক বিরোধী অভিযানে একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এই অঞ্চলে মাদক পাচার রুখতে পুলিশের তৎপরতা আরও বাড়ানোর দাবি উঠেছে বিভিন্ন মহলে। শ্রীভূমি পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, মাদকের বিরুদ্ধে কোনো আপোষ নয়। মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে অভিযান আরও জোরদার করা হবে। পুলিশের এই অভিযানে আবারও স্পষ্ট হয়েছে, মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। আগামী দিনেও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে শ্রীভূমি পুলিশ। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শ্রীভূমি পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে, এমনটাই বার্তা পুলিশের। পরবর্তী খবরটি হল, বাগাবাজারে নেশামুক্তি কেন্দ্রে পাথর হামলার অভিযোগ, গ্রেফতার এক। বাগাবাজারের ব্রাইট লাইফ ওয়েলফেয়ার সোসাইটির নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে পাথর চুড়ে ভাঙচুর এবং 2 কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় গুলে আহমেদ লস্কর ওরফে গুলোইকে গ্রেফতার করেছে দোলাই পুলিশ। জানা গেছে, বুধবার রাত প্রায় 11:30 নাগাদ নেশামুক্তি কেন্দ্রে আচমকা পাথর চূড়ার ঘটনা ঘটে। অভিযোগ, এরপর কেন্দ্রের 2 কর্মী রাহুল সিং ও আনোয়ার হোসেনের উপর হামলা চালানো হয়। ঘটনার সময় কেন্দ্রের পরিচালক সালেহ আহমেদ লস্কর ঘটনাস্থলে পৌঁছালে তার উপরও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। আহত কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে গুলে আহমেদ তাদের রাস্তায় আটকে অবৈধভাবে গুন্ডা ট্যাক্স দাবি করতেন। দাবি পূরণ না করলে গালিগালাজ ও হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। এদিনও একই কারণে হামলা চালানো হয়েছে বলে তারা জানান। হট্টগোলের শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে দোলাই পুলিশ গুলে আহমেদ লস্করকে গ্রেফতার করে। কেন্দ্রের পরিচালক সালেহ আহমেদ লস্করের অভিযোগ, তার ছোট ভাই গুলি আহমেদ দীর্ঘদিন ধরে মাদকাসক্তি ও মানসিক সমস্যার কারণে এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছেন। বিভিন্ন অপরাধে এর আগে তাকে একাধিকবার গ্রেফতার ও কারাগারে পাঠানো হলেও মুক্তির পর ফের একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্তের বিরুদ্ধে অবৈধভাবে টাকা আদায়, ছিনতাই সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে সালেহ আহমেদ লস্কর জেলা পুলিশ ও প্রশাসনের কাছে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরবর্তী খবরটি হল, শিলংয়ের হিংসাত্মক ঘটনা পরিকল্পিত ও উপজাতিদের সুরক্ষা চাই বলল বরাকবঙ্গ। বাঙালি বিদ্বেষী ভাঙচুর নেতাজি বিবেকানন্দ মূর্তি। সন্ধ্যায় শিলংয়ের রাজপথে কয়েক ঘন্টা ধরে পুলিশকে সাক্ষী রেখে যে ভয়ঙ্কর হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছে তার চেহারা দেখে এটা স্পষ্ট যে গোটা ঘটনা প্রবাহ ছিল পূর্ব পরিকল্পিত। খাসি ছাত্র ইউনিয়নের 5 দফা দাবি আদায়ের আড়ালে জাতীয়তা বিরোধীরা যে শক্তির আস্ফালন দেখালো সেটা এক অশনি সংকেত। তাই সমতলীয় জনগণের সুরক্ষার জন্য কেন্দ্রকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এমনই দাবি তুলল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। শিলংয়ের ঘটনাক্রম নিয়ে বরাকবঙ্গের মুখপাত্র গৌতম প্রসাদ দত্ত এই দাবি তুলে এক বিবৃতিতে বলেছেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে কোনো সংগঠন শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে কর্মসূচি নিতেই পারে, কিন্তু যখন কালো কাপড়ে প্রায় মুখ ঢেকে মোটরসাইকেল মিছিল বের করে কয়েক ঘন্টা ধরে গোটা মহানগরীকে সন্ত্রস্ত করে পথের যাত্রীবাহী বিভিন্ন গাড়ি ভাঙচুর, নারী ও শিশুসহ যাত্রী ও পথচারীদের উপর নির্বিচারে হামলা, নেতাজি সুভাষচন্দ্র বসু ও বিবেকানন্দ মূর্তি ভাঙচুর ও সর্বজনপ্রিয় জাতীয় মুক্তি সংগ্রামীকে চূড়ান্ত অবমাননা করার ঘটনা ঘটে, তখন তাকে আর কোনোভাবেই সাধারণ আন্দোলন বলা চলে না। মিছিল থেকে যেভাবে সমতলীয়দের বিরুদ্ধে, বিশেষত ওই রাজ্যে বসবাসকারী বাঙালিদের বাংলাদেশে আখ্যা দিয়ে নাগাড়ে প্ররোচনামূলক স্লোগান দেওয়া হয়, তাতে পেছনে থাকা অভিপ্রায়গুলো স্পষ্টভাবেই ধরা পড়ে। বিবৃতিতে মুখপাত্র দত্ত বলেছেন, মেঘালয়ে বিশেষভাবে শিলংয়ে সমতলীয়দের উপর প্রাণঘাতী হামলার ঘটনা নতুন নয়। এক্ষেত্রে রাজ্য সরকারের নীরব প্রশ্রয় অতীতে যেভাবে দেখা গেছে, ফের একবার শিলংয়ে তা প্রত্যক্ষ করা গেল। কনরাড সাংমা নেতৃত্বাধীন সরকার সমতল বিদ্বেষী উগ্র জাতীয়তাবাদী শক্তির কাছে কীভাবে আত্মসমর্পণ করে চলেছেন, তা আরও একবার উত্তর পূর্বের মানুষ প্রত্যক্ষ করল। 1930 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু শিলং সফরে এসে স্থানীয় কৃষ্টি সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেছিলেন। জাতি নির্বিশেষে শিলং নিবাসী বিদগ্ধজন সে কথা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইভাবে স্বামী বিবেকানন্দের প্রতি শিলং তথা মেঘালয়ের সমস্ত জাতিগোষ্ঠীর গভীর শ্রদ্ধাবোধ বারবার অনুপ্রাণিত হয়ে আসছে। অথচ বুধবার যখন বাঙালি প্রধান এলাকায় এই দুই মনীষীর মূর্তিতে হামলা চলল, তখন পুলিশ ছিল নির্বিকার। ঘটনার অনেক পরে এসে তারা নিজেদের দায়িত্ব পালন করার হাস্যকর চেষ্টা করেছে। এই গোটা পরিস্থিতিতে খাসি ছাত্র ইউনিয়নের ফের আন্দোলনের হুমকির প্রেক্ষিতে মেঘালয়ের সামগ্রিক অবস্থা পর্যালোচনা এবং আগামী দিনে যাতে এমনতর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য রাজ্য ও কেন্দ্র সরকারকে প্রয়োজনীয় আগাম ব্যবস্থা নিতে হবে। মেঘালয় সফরে যাওয়া আসাম সহ অন্যান্য স্থানের জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে বরাকবঙ্গের তরফে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছেও আর্জি রাখা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।